হাফ বয়েল, আর একটা হচ্ছে হার্ড বয়েল। আচ্ছা, এটার টেম্পারেচারগুলো আমরা একটু লিখি। সফট বয়েল হচ্ছে 3 to 4 মিনিটস, 3 to 4 মিনিটস, 3 to 4 মিনিটস। এগুলো তো সবার লেখা হয়েছে না? হাফ বয়েল হচ্ছে 5 to 6 মিনিটস, হার্ড বয়েল হচ্ছে 8 to 10 মিনিটস। ম্যাডাম এটা কি ঠান্ডা পানি যে সময় আমি বসাবো ওইখান থেকে 8 থেকে 10 মিনিট, না পানি ফুটানো থেকে 8 থেকে 10 মিনিট? ডিম দিলে পানি ফুটলেই তো ওটা কুক খাওয়া শুরু করবে। আচ্ছা, আপনি ঠান্ডা পানিতে ডিম দিয়ে দিন, ওখান থেকে টাইমটা কি কাউন্ট করে। আমরা তো যখন বয়েল করব নিশ্চয়ই আমরা ধিমে আঁচ দিব না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমি আপনাদেরকে কিছু টেম্পারেচার দিব, ফুড টেম্পারেচার। ঠিক আছে, আমাদের টেম্পারেচার সম্পর্কে জানতে হবে। যেহেতু আমি কুকিং মেথড পড়িয়েছি, তো মেথডে হচ্ছে টেম্পারেচারটা মোস্ট ইম্পর্টেন্ট। কোন টেম্পারেচারে হয়েছে না আচ্ছা, আমরা বাসা বাড়িতে যে ফ্রিজারটা ইউজ করি, ফ্রিজটা, হ্যাঁ, এটাকে বলে হচ্ছে রেফ্রিজারেটর। হ্যাঁ, ওটা হচ্ছে রেফ্রিজারেটর। আর আমরা সাধারণত সবাই বলে থাকি নরমাল ফ্রিজ, ডিপ ফ্রিজ। আসলে টেম্পারেচারের বিষয়ে ডক্টর ক্লাসে ম্যাম সব কিছু ধারণা দিয়েছে। আচ্ছা, আমি তারপর একটু রিভিউ করি। হ্যাঁ, জি ম্যাডাম। কারণ কোনো একটা কিছু হয়তো বা মিস হতে পারে, ঠিক আছে? সো রেফ্রিজারেটর হচ্ছে যেটা বাসা বাড়িতে ইউজ করি সেটা হচ্ছে রেফ্রিজারেটর বলে, এবং উপরে যেটা হচ্ছে আমরা আসলে মাছ গোশ রাখি ওটা হচ্ছে ফ্রিজার, ঠিক আছে? আর নিচে যেটা আমরা আসলে নর্মাল ফ্রিজ আমরা বলেই থাকি, নিচে যেটা ওটা হচ্ছে চিলার। হ্যাঁ, সো চিলার আর ফ্রিজার এগুলোর কিছু নির্দিষ্ট টেম্পারেচার আছে, আমি সেগুলো একটু লিখে দিচ্ছি। আচ্ছা, চিলারে হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, সর্বোচ্চ সর্বোচ্চ আপনি 4 দিতে পারেন, চিলতেও আঁকতে পারেন। আর চিল হচ্ছে, চিল বলতে আমরা 0 ডিগ্রি, যখন 5 থেকে নেমে 0-তে আসবে তখন হচ্ছে চিল হবে। আর রেফ্রিজারেটর টেম্পারেচার যেটা আমরা বাসা বাড়িতে যেটা ফ্রিজ ইউজ করি ওটাকে আসলে রেফ্রিজারেটর বলে, আর ইন্ডাস্ট্রিয়াল যেটা ইউজ করি ওটা আসলে ফ্রিজার। ক্লিয়ার? রেফ্রিজারেটর হচ্ছে এটা টেম্পারেচার হচ্ছে 1 থেকে, এটা সবসময় দেখবেন আপনারা বাসায় চেক করতে পারেন, 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে। আচ্ছা, এবার আসি ফ্রিজার। ফ্রিজার বলতে যেটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে বড় বড় মাছ গোশ রাখার জন্য ডিপ ফ্রিজগুলো ওরা ইউজ করে, অনেক বড় বড়, ওগুলোকে বলা হচ্ছে ফ্রিজার। হ্যাঁ, ওখানে সবকিছু ফ্রিজ হয়। ফ্রিজ বলতে এটা একদম মাইনাস হবে, ওইটা টেম্পারেচারটা হবে -18 থেকে -24।
আচ্ছা, আমাদের বডিরও কিন্তু একটা টেম্পারেচার আছে, হ্যাঁ? 94 মেবি নরমাল বডি টেম্পারেচার হলো কত বলতে পারেন? 98 রেফ্রিজারেটর 1 থেকে ওটা কি 4 না 9? হ্যাঁ? বডি টেম্পারেচার 1 থেকে রেফ্রিজারেটর রেফ্রিজারেটর 1 থেকে 4 আচ্ছা, কুকিং টেম্পারেচার আমরা যে কুক করি কোনো খাবার ওটার একটা টেম্পারেচার আছে, হ্যাঁ? আমি এই পাশে লিখছি। কুকিং টেম্পারেচার হচ্ছে, আমি শর্টে টিএমপি লিখেছি 75। ঠিক আছে? আর রিহিট আমরা ফ্রিজে যখন খাবার রাখি, হ্যাঁ, নরমাল চিলারে যখন রাখি তখন ওটা বের করে আবার রিহিট করি না, আবার কড়াইতে দিয়ে খাবার গরম করে খাই। বা মা দাদিরা দেখবেন আগেকার আমলে কি করতো, আপনার নিশ্চয় হাইজিনে পড়ে এসেছেন, ফুড হাইজিন তো পড়েছেন, ফুড হাইজিনের যে টেম্পারেচারগুলো রান্না করার পর কিন্তু সন্ধ্যা যে আরেকবার চাল দিত। কেন দিত? গরম করতো। কিন্তু আসলে কেন গরম করতো? তরকারিটা যেন ভালো থাকে। কিন্তু তারা কিন্তু সায়েন্সও বোঝেনি, মানে বায়োলজিক্যাল যে কেমিস্ট্রি যে রিয়াকশন সেগুলো বোঝে নাই। আসলে গরম দেওয়ার কারণই হচ্ছে আমার এখন একটা খাবার যখন ঠান্ডা হয়ে যায়, ওইটা যখন টেম্পারেচার নামতে থাকে, আমরা কুকিং 100 ডিগ্রিতে করি, যখন চুলা থেকে নামাই 75 থাকে, 75 থেকে নামতে নামতে যখন 63 নিচে আসে তখন থেকে হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো শুরু করে খাবারে। হ্যাঁ, বড় বড় 5 স্টার হোটেলগুলোতে দেখবেন যখন মুখে খাবার থাকে নিচে ছোট একটা জ্বলতে থাকে, ওটাকে হচ্ছে হট হোল্ডিং টেম্পারেচার বলে। হট হোল্ডিং টেম্পারেচার হচ্ছে, হট হোল্ডিং বলতে যেটা হচ্ছে টেম্পারেচারটাকে হোল্ড করে, হ্যাঁ, এটা টেম্পারেচার থাকবে 63 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখন যে হেলথ অর্গানাইজেশন এখানে দেখা গিয়েছে এখন ওরা বলছে 63, কিন্তু এখন ধারণা মতে 60। সো হট হোল্ডিং টেম্পারেচার হচ্ছে কোনো খাবারের, গরম খাবারের ক্ষেত্রে হট হোল্ডিং টেম্পারেচার হচ্ছে 63 বা 60। এই 63 থেকে যখন টেম্পারেচার নামতে থাকে হট খাবারের ক্ষেত্রে তখন কি করে ব্যাকটেরিয়া গ্রো শুরু করে। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, এভাবে ডাবল মাল্টিপ্লাই হতে থাকে। হতে হতে কি করে যখন টেম্পারেচার আসে 37 তখন খাবারটা ডেঞ্জার জন্য চলে আসে। তখন কি করে ব্যাকটেরিয়াগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। ইয়ে হয়ে যায় এবং ওটা কিন্তু তখন পচেই গেল, ওটা কিন্তু খাওয়া যাবে না, মানে খাবারটা শেষ। ওই টেম্পারেচারটাকে হচ্ছে গিয়ে তখন আমরা কি করি, আমরা যখন 63 বা 60 আসি তখন কিন্তু আমরা ফ্রিজে ঢুকাই দিব খাবার। কারণ ব্যাকটেরিয়া যদি এর মধ্যে সাপোজ 100-200 চলেও গেল, ও যখন ফ্রিজে যাবে ও কিন্তু ঠান্ডা জায়গায় ব্যাকটেরিয়া কিন্তু মরে যায়, ও মাল্টিপ্লাই করতে পারবে না, তখন ওরা কিন্তু ঘুমায় থাকলো ব্যাকটেরিয়াগুলো। হ্যাঁ, ঘুমন্ত থাকা অবস্থায় ওকে যখন আপনি বের করে আবার কড়াইতে গরম করবেন তখন যে ব্যাকটেরিয়াটা ওখানে গ্রো করেছিল ওইটা কিন্তু মরে গেল হিটের কারণে। সো মা দাদিরা কি করতো, রান্না করা খাবার মানে রান্না করার পর ঠান্ডা হলে 2-3 ঘন্টা পরে ও তো আরেকবার একটু জাল দিয়ে আসে, তাহলে খাবারটা কি হবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জাল দেওয়ার কারণেই হচ্ছে রিহিট। এই যে তারা আবার জাল দিচ্ছে রান্না করা খাবার, এটাকেই বলে হচ্ছে রিহিট। রিহিট টেম্পারেচার হচ্ছে, এগুলো কি লেখা হয়ে গেছে সবার? ম্যাম তাহলে 37 ডিগ্রি তাপমাত্রা যদি নামে তাহলে খাবারটা আবার বাদ দিয়ে দিতে হবে, হ্যাঁ। তো পরে রিহিট করলে আর কোনো কাজ হবে না না না, হবে না। কিন্তু সর্বোচ্চ খাবার রান্না করার পরে আপনি 4 ঘন্টা পর্যন্ত খাবারটা আসলে ভালো থাকে। ম্যাম বলছিলেন কতদিন যিনি ক্লাস নিয়েছিলেন উনি বলছিলেন 2 ঘন্টা। 2 ঘন্টা 2 ঘন্টা পর হ্যাঁ। রিহিট করতে বলছিলাম। 2 ঘন্টা পর রিহিট করবেন, কিন্তু সর্বোচ্চ 4 ঘন্টা পর্যন্ত খাবারটাকে খাওয়া যেতে পারে, এর উপরে মানে রিস্কির জন্য থাকে এটা। রিস্কি জোন। ক্লিয়ার? আচ্ছা আমি এটা মুছে দিব। আচ্ছা, রিহিটিং টেম্পারেচার হচ্ছে 82 ডিগ্রি সেলসিয়াস। এটা লিখবেন।
রিহিটিং, আমি খাবারটা যখন পুনরায় গরম করব সেটা টেম্পারেচার কত? কুকিং থেকে বেশি, কারণ কেন বেশি? কুকিং টেম্পারেচার কত? 75। আচ্ছা, কুকিং টেম্পারেচার কত? 75। 75 থেকে 82 কেন বেশি? কারণ হচ্ছে ব্যাকটেরিয়া যদি গ্রো করে থাকে, ও আরেকটু তাপ বেশি না পেলে কিন্তু ও ফিল হবে না। সো রিহিটিং হচ্ছে আমরা 82 ডিগ্রি, এবং জার্মোমিটারে সবসময় ফুডের মাঝখানে চেক করতে হয় রিহিটিং যখন করব যে 82 হলো কিনা, হ্যাঁ, কারণ ওই ফুডটা আমার জন্য সেফ কিনা। এই জন্য থার্মোমিটারটা সবসময় হচ্ছে খাবার গরম করার পরে মিডিলে ধরতে হয় জার্মোমিটার, ঠিক আছে? আর মাইক্রোওভেনে যারা গরম করবেন 2 মিনিটে দিলেই হবে, 2 মিনিট বা 4 মিনিট হিট করলেই যদি ব্যাকটেরিয়া থেকেও থাকে হয়ে যাবে। আচ্ছা, এবার আসে হচ্ছে সার্ভিং টাইম। আমরা যখন কোনো খাবার রান্না করব, একটা যে কোনো খাবার যখন রান্না করব তখন হচ্ছে হয় ওটাকে সার্ভ করব, সার্ভিং এর তখন টাইমটা থাকবে 63 ডিগ্রি। হয় ওটাকে সার্ভ করব, না হয় ওটাকে আমরা খাবো, না হলে কি করব বলেন তো? হ্যাঁ, ফ্রিজে স্টোর করব, ঠিক আছে? এই তিনটা জিনিস করতে হবে, হয় আমি ওটাকে তখন খেয়ে ফেলবো, না হলে হচ্ছে ফ্রিজে রাখবো, যে কোনো একটা করতে হবে। আচ্ছা, রুম টেম্পারেচার আমরা বলি না যে রুম টেম্পারেচার 21 হচ্ছে রুম টেম্পারেচার, ঠিক আছে? রান্নার কত সময় পরে ফ্রিজে রাখবো? রান্নার হচ্ছে যখন খাবারটা হালকা গরম থাকে তখন দেখবেন জার্মোমিটারে নিতে 63 আছে, তখনই ফ্রিজে, হ্যাঁ তখনই ফ্রিজে দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা, এবার কয়েকটা শর্ট কোশ্চেন আমি বলি, লিখে নেন। আমার যেটা কুকিং এর মেথড ছিল সেটা থেকে দেওয়া, সেটা হচ্ছে প্রপার লিকুইড টেম্পারেচার ফর ফ্রাইং এর জন্য। প্রপার লিকুইড টেম্পারেচার হচ্ছে 150 থেকে 180। ফ্রাইং এ যে পাশে লিখলেই হবে প্রপার লিকুইড টেম্পারেচার ফর ফ্রাইং। 150 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস থেকে 180। প্রপার লিকুইড টেম্পারেচার 150 থেকে 180 ডিগ্রি। আচ্ছা, আচ্ছা, অ্যারোমেটিক ভেজিটেবলে আরেকটা যাবে, আরো দুইটা লিখে রাখেন। লিক, যেটা আপনারা অনেক সময় দেখছেন মিনা বাজার আগে পাওয়া যাবে, এরকম ভুট্টা আছে না, ভুট্টার মতো ওটা একটু চিকন থাকে, দেখে মনে হয় ভুট্টা, কিন্তু ওটার ভিতরে এরকম মোটা মোটা ইয়ে থাকে শ্বাসের মতো, ওইটা হচ্ছে লিক বলে। ওটা হচ্ছে এক ধরনের অ্যারোমেটিক ভেজিটেবল, হ্যাঁ। আর হচ্ছে স্যালারি, হ্যাঁ স্যালারি যেটা থাকে এরকম চাইলসের মতো, যেটা রসুন বা আমরা পেঁয়াজের কলি যেটা খাই, পেঁয়াজ যখন নতুন রসুন পেঁয়াজ ওঠে নিচের উপরে এরকম সাদার সাথে একটু সবুজ থাকে না, ওই টাইপের স্যালারিটা। এটা হচ্ছে আপনার অ্যারোমেটিক ভেজিটেবলের মধ্যে আসে। আচ্ছা, আমি এটা বানাই। এটা তো লেখা হয়ে গেছে না? আচ্ছা, এগুলো লিখে আমার ক্লাস শেষ, হ্যাঁ। আচ্ছা, লিঙ্কটা লিখে দেই। লিঙ্ক স্যালারি সবাই কি লিখেছেন? আচ্ছা, আমার পেজের নামটা লিখে দিই। ওকে
আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আচ্ছা, ক্লাস শুরুর আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিই। আমি হচ্ছে একজন নারী উদ্যোক্তা। হ্যাঁ, আমি জয়িতা, খুলনা বিভাগে হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে আমি হচ্ছে গত বছর আমি আর কি জয়িতার শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেয়েছি। আর আমি হচ্ছে অ্যাসেসর অফ বেকিং এর অ্যাসেসর, বিটিভির সার্টিফাইড শেফ। আমি আমার হচ্ছে লেভেল কুকিং 1-2 কমপ্লিট করেছি এবং বেকিং এর লেভেল 1-2 কমপ্লিট করেছি। এছাড়া হচ্ছে আমি পর্যটন থেকে ফুড হাইজিন অ্যান্ড স্যানিটেশনের উপর কোর্স করেছি, বারিস্তা ট্রেনিং করেছি, প্লাস হচ্ছে নন অ্যালকোহলিক বেভারেজেস পারফর্মার অ্যাওয়ার্ড পেয়েছি এবং ওটা ক্লাসটা আমি করেছি। এছাড়া আরো অনেক কোর্স করেছি পর্যটন থেকে। যাই হোক, এই লাইনে আমি মেইনলি হচ্ছে বেকিং অ্যান্ড কুকিংটাই করি। আমার পেজ হচ্ছে লুসিস কুকবুক। 4 ইয়ার্স আমি প্রফেশনালি ট্রেনিং দিয়ে আসছি আমার প্রতিষ্ঠান থেকে। আর আজকে আমি হচ্ছে যেটা নিব আর কি, যে সাবজেক্ট ক্লাস করাবো সেটা হচ্ছে মেথড অফ কুকিং। হ্যাঁ, আচ্ছা, আমরা ইজি ক্লাস করব, ঠিক আছে? খুব ফ্রিলি, ওয়ান ওয়ে কমিউনিকেশন হবে না যে হ্যাঁ আমি শুধু বলে যাব আপনারা চুপচাপ শুনবেন, আপনারাও বলবেন। সো স্টুডেন্ট অ্যান্ড টিচার্স অলওয়েজ টু ওয়ে কমিউনিকেশন হতে হবে। আমি বলবো, আপনারা ফিডব্যাক দিবেন, ঠিক আছে? আচ্ছা, মোবাইল কি সবার সাইলেন্ট করা? আচ্ছা, সাইড টক হবে না, ওকে? নো সাইড টক প্লিজ। কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করবেন, আমি অ্যান্সার করব। আচ্ছা, খুব শর্টে, আমি আজকে একটু দেরি হয়ে গিয়েছে, খুব শর্টে সবার একবার নাম এবং কে কি করেন একটু পরিচয় আমরা দিয়ে নিই। আমার পরিচয়টা আমি দিয়ে দিলাম খুব শর্টে। বসে বসে প্লিজ, দাঁড়াবেন না, বসে জাস্ট নাম বলে যান। টিনা গাইন, নার্সিং 6 সেমিস্টার। সাথী মজুমদার, নার্সিং 6 সেমিস্টার। বিথি বিএল কলেজ, আমার ফাইনাল ইয়ার। অঞ্জলি রায়, বিএল কলেজ। ওকে আপু। মা এটা মনি হাউস আরিফা ইয়াসমিন হাউস। ওকে, আমার কোশ্চেন ম্যানেজমেন্ট আমার আচ্ছা, থ্যাংক ইউ। সাজিদ বিএল কলেজ 3rd ইয়ার। ওই আছে মাহমুদ সাফির, নাজমুল হোসেন, আব্দুল কালাম মাহমুদ, রাকিব হোসেন, রাহিম রাফি। সজল খান, বিএসসি কমপ্লিট আচ্ছা। করেছে। আপনি মল্লিক, আচ্ছা, আমরা কি 30 জন ক্লাসে কতজন আছে? আচ্ছা, ঠিক আছে। রান্নাটা কার কার ভালো লাগে এখানে? কি ব্যাপার, সবার হাত দেখছি না কেন? তাহলে এই কোর্সটা আমরা কেন করছি? ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন আমরা কেন করতে আসছি? একটা তো উদ্দেশ্য আছে নিশ্চয়ই। হিউজ পরিমাণে এটা চাপান যাবে না। যে হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি মেবি 14 or 15। 14 জন। আচ্ছা আচ্ছা, শুধু কি আমরা কি এখান থেকে কি সার্টিফিকেট, অনেকেই ধারণা হ্যাঁ আমি সার্টিফিকেটের জন্য আসি, এটা কিন্তু অনেকেই করে। ফ্র্যাঙ্কলি বললাম, ঠিক আছে, যে হ্যাঁ আমার একটা সার্টিফিকেট লাগবে সরকারি, এমন কিছু কি? না, সার্টিফিকেট আর শিক্ষা দুটাই। হ্যাঁ, অবশ্যই। সো যুব উন্নয়ন হচ্ছে যেটা সরকারি এবং গভর্নমেন্ট যেটা প্রতিষ্ঠান, সো এখানেও যেগুলা হচ্ছে আপনারা শিখতে পাচ্ছেন একাডেমিকলি ইনস্টিটিউট প্রাইভেটে না, যে এখানে অনেক ভালো শিখবেন। আর আমি যেহেতু থেকে টনিকাল ইনস্টিটিউট থেকে এসেছি, বেকার অ্যান্ড পেস্ট্রি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমি, ওখানেও আপনারা শিখতে পারবেন ভালোভাবে, ঠিক আছে? আর এখানে যেটুকুই শিখবেন না কেন সবসময় নোট ডাউন করবেন। হ্যাঁ, অবশ্যই নোট ডাউন করবেন, ক্লাসে খুব মনোযোগী হবেন। আর হয়তোবা সরকারি বলে এই কোর্সটার ফি আপনারা 3000 দিচ্ছেন, রাইট? কিন্তু বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ওখানে কিন্তু ফুড অ্যান্ড বেভারেজের ডিপ্লোমা করতে আপনার 1.5 লাখ টাকা লাগে, কয় মাসে এটা? 1 ইয়ার। আর এমসিসি কোর্স যেটা 4 মান্থস, 4.5 মাসের, ওইটা হচ্ছে 45,000 অ্যাবভ 50 আপ। হ্যাঁ, সো 3000 টাকায় যে আপনারা এটা শিখছেন, এখানে কিন্তু একটু আগে স্যার বলেই গেল, বাবিল স্যার, যে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারছেন বুক লিস্টে। সেম হয়তো বা সিলেবাস, এখন ক্লাসের উপর ডিপেন্ড করে কে কেমন ক্লাস নিচ্ছে। যাই হোক, আজকে হচ্ছে রান্নাটা আসলে একটা শিল্প, রান্নাটা ভিতর থেকেই কিন্তু আসে। হ্যাঁ, আমার যেমন রান্নাটা আমি আমার ছোট থেকেই
আমি রান্না করতে ভালোবাসি, পছন্দ করি, এবং আমার টার্গেটই ছিল আমি হচ্ছে বড় হয়ে আমার একটা স্কুল হবে রান্নার, এবং হচ্ছে আমি শিখাবো এনি কাইন্ড অফ। আমি কিন্তু করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এখনো চলছি, এখনো শিখছি। আমি আজকে আপনাদের কাছ থেকে আমিও শিখবো। আমি যে শুধু আপনাদেরকে শেখাতে আসছি তা না, আমি আপনাদের কাছ থেকেও অনেক কিছুই শিখে যাবো আশা করি। আচ্ছা, যেটা বলছি, রান্নাটা কিন্তু ভালোবেসেই হয়, হ্যাঁ, কিন্তু আমরা বাসায় সবাই রান্না করি। কেউ কেক বানাচ্ছি, কেউ হচ্ছে গিয়ে এগ বয়েল করছি, কেউ এগ পোচ করছি, কিন্তু আমরা যেমন হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা আমরা নেই, আমরা তো প্লে থেকে কি করি, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক থেকে ইউনিভার্সিটি, এভাবেই তো রান্নাও কিন্তু ঠিক সেম ওয়েতেই যায়। আমরা যে শুধু একটু হলুদ লবণ পেঁয়াজ দিলে যে একটা রান্না হয়ে গেল, ওইটা কিন্তু একটা, এটারও কিন্তু একটা বায়োলজিক্যাল, কেমিক্যাল, ফিজিক্যাল সবকিছুই কিন্তু এটার সাথে মিশানো। হ্যাঁ, আপনি দেখবেন মন ভালো করে যদি আপনি একটা রান্না করেন, ওটার স্বাদই পাল্টে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমি বিশ্বাস করি, এবং এটা হয়ও, এটা আমার সাথেও ঘটে, এটা সবার সাথেই ঘটে। আর যখন দেখবেন মন ভালো নেই, একটা কিছু করতে হবে, খুব তাড়াতাড়ি করে শেষ করে ফেললাম, তো তখন কিন্তু রান্নাটা ভালো হয়ও না। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা যেটা করব, মেথড অফ কুকিং। হ্যাঁ, রান্না কি একটু সংক্ষেপে বলি। রান্না হচ্ছে, রান্নাটা মূলত কি? রান্না হলো, এটা হচ্ছে বইয়ের ভাষায় বলছি, রান্না হলো এমন একটি পদ্ধতি যা আমাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের জন্য তাপের মাধ্যমে খাবারকে সহনীয়, হজমযোগ্য ও নিরাপদ করে, এবং স্বাদটা কি অটুট থাকে। তাহলে আমরা কি দেখছি, একটা রান্নার মধ্যে যেটা থাকতে হবে, খাবারকে সহনীয় তাপমাত্রায় আমরা এটাকে কুক করব, যেটা হতে হবে সহজে হজমযোগ্য। হ্যাঁ, এমন কিছু রান্না করলাম যেটা আমার শরীরের জন্য হেলদি না, সেটা না। আর হচ্ছে নিরাপদ করে এবং স্বাদটাকে কি অটুট রাখে, হেলদি ফুড যেটা। আচ্ছা, রান্নার এখন কিছু পদ্ধতি আছে, আমি বোর্ডে লিখে দিচ্ছি, এবং আমি এগুলার হচ্ছে পুরো বিবরণগুলো আমি বলে দিব এবং উদাহরণের সাহায্যে বলে দিব। আপনারা প্লিজ নোট ডাউন করবেন। হ্যাঁ, আচ্ছা, এর আগে আপনারা যে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন করছেন, হ্যাঁ, এই কোর্সটা কিন্তু ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন। আচ্ছা, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন বলতে আমরা কি বুঝি, এটা নিয়ে একটু বলা উচিত, তাই না? আমি কি পড়ছি, কি কি জানবো, কি কি শিখবো, এটা আমাকে, আমার কোর্স কন্টেন্টটা কি কি আছে, এটা ক্লিয়ারেন্স হওয়া উচিত। কেউ কি বলতে পারবেন ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন মানে কি? হোটেল ম্যানেজমেন্টের একটা, দুটো পার্টের একটা পার্ট। হ্যাঁ, প্রোডাকশন। হ্যাঁ, প্রোডাকশন বলতে আমি যেটা প্রোডাক্টটাকে আমি আর কি তৈরি করব, প্রোডাকশন করছি, উৎপাদন। হ্যাঁ, এটা হচ্ছে প্রোডাকশন। আর ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস যেটা আছে, যেটা হচ্ছে সার্ভিস, যেমন হোটেলে যে ক্যাটারিং করে, হাউসকিপিং যারা করে, হ্যাঁ, ওয়েটার ওয়েটার্স যারা আছে, এটা হচ্ছে সার্ভিস। তো ফুড অ্যান্ড বেভারেজ, ফুড তো জানি খাদ্য, আর বেভারেজ হচ্ছে পানীয়। তাহলে কি হচ্ছে, খাদ্য এবং পানীয়র উৎপাদন। সেটা নিয়ে হচ্ছে কি আমরা প্র্যাকটিক্যাল তো আসবেই, আর থিওরি কিন্তু অনেক আছে। ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনে আপনি এটার মধ্যে যদি শুধু বেভারেজ করতে যান, বেভারেজের মধ্যে সাপোজ একটা আমি অ্যালকোহল যদি করি, আপনি কিন্তু একটা অ্যালকোহল নিয়ে 3 ইয়ার্স লেগে যাবে। ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনে আমরা এখন যেটা করছি, মনে করেন একটা সমুদ্র, তার মধ্যে 1 ড্রপ অফ আচ্ছা, পিপিসিআই, হ্যাঁ, পিপিসিআই, এখানে হচ্ছে বেকার এন্ড পেস্ট্রি, আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছি, আর আমি হচ্ছে অ্যাসোসিয়েট বেকিং। বেকার এন্ড পেস্ট্রি স্যার, তো আমি বেকিং শিখাই, আর এই প্রফেশন আমি 12 ইয়ার্স।
প্রফেশনালি 4 ইয়ার্স ধরে আবার প্রতিষ্ঠান মিসেস করবো, ওখানে ট্রেনিং করিয়ে থাকি। এছাড়াও বিভিন্ন ইভেন্ট করেছি, যেমন এসপি ইলেকট্রনিক্সের কলপুরের যে ইয়েটা হয়েছিল ট্রেনিং, ওটা আমি করিয়েছি। ওটা আপনার সাথে কথা বলবো আমার রুমে, ঠিক আছে? আমি তোমাদের সাথে কথা বলতে এসে 2 মিনিট হয়ে কিন্তু কথা হয়েছে, তাই না? তোমাদের সাথে কথা হয়েছে উদ্বোধনের দিনে, উদ্বোধন অনুষ্ঠানে। তো অল্পের মধ্যে বলে যে 2 সময় নেই, 12টা একটা মিটিং আছে সেই নির্বাচনী অফিসে। তোমাদের সাথে কথা হলো যে আমাদের এক স্যার আসতেছেন আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়। তোমরা জানো যে আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের, তাই না? আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে হলো 64 জেলা কার্যালয় বা যুব উন্নয়ন অধিদপ্তর আছে আমাদের। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন আমরা আওতাধীন। আর আমাদের মিনিস্ট্রি হচ্ছে, আমরা যাদের নিয়ন্ত্রণাধীন, যাদের আওতাধীন, সেই মিনিস্ট্রির নাম হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। যে মন্ত্রণালয়ের অধীনে আমরা, তাই না? বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় আছে, তাই না? 40-45টা মন্ত্রণালয়, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, তাই না? মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এরকম এগুলো সব তোমাদের জানা আছে, তাই না? এই মন্ত্রণালয়ের মতো আমাদেরও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আমরা, আমাদের মন্ত্রণালয়ের নাম হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। তো এই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আমরা যুব উন্নয়ন অধিদপ্তর। তো যাই হোক, এই যুব ক্রীড়া মন্ত্রণালয় আর আমাদের একজন সম্মানিত অতিরিক্ত সচিব স্যার, ইংলিশ যাকে বলে এডিশনাল সেক্রেটারি, মানে বাংলাদেশে জানো তোমরা সরকারি চাকরির যে অ্যাডমিন ক্যাডার, যে প্রশাসন ক্যাডার বা সরকারি চাকরির সর্বোচ্চ পদ, যে পদস্থ কর্মকর্তা যিনি, বলো তো কে সে? একজনে বলো, যে কোনো একজন বলো, সবাই বলো। বাংলাদেশের সরকারি চাকরির সবচেয়ে পদস্থ ব্যক্তিকে সচিব। গুড, থ্যাংক ইউ, সচিব। তো সচিব স্যারের পরে, সচিব স্যার হচ্ছে প্রধান, সচিব স্যারের পরে হচ্ছে অতিরিক্ত সচিব। অতিরিক্ত সচিব স্যার সব মিনিস্ট্রিতে অতিরিক্ত সচিব আছেন, সব স্যাররা থাকেন। এই অতিরিক্ত সচিব স্যার আমাদের মন্ত্রণালয়ে আছেন 4-5 জন। এই অতিরিক্ত সচিব স্যার, একজন অতিরিক্ত সচিব স্যার আমাদের এখানে আসবেন খুলনায়, অথবা 2 দিনের মধ্যে বা 2-3 দিনের মধ্যে আসবে। স্যার আসবেন, তোমাদের সাথে তোমাদের ট্রেনিং দেখবেন, কথা বলবেন তোমাদের সাথে, সবাই নেবেন, কথা বলবেন তোমাদের সাথে, তোমাদের জিজ্ঞেস করবেন তোমরা কি শিখতে পারছো বা কি শিখে যাচ্ছ, কবে ট্রেনিং শুরু হয়েছে, কবে শেষ হবে, এই সম্পর্কিত যাই হোক। সবচেয়ে বড় কথা হলো যে তোমরা কি উদ্দেশ্যে এখানে এসছো, কি উদ্দেশ্যে, এবং সেই উদ্দেশ্য কতটুকু সফল হয়েছে বা কতটুকু শিখতে পারছো বা কি কি শিখেছো, তোমরা জিজ্ঞেস করবে। এটি অবশ্যই জিজ্ঞেস করবেন স্যার, যে কি কি শিখতে পারছো তোমরা, এই কয়দিনে তোমাদের কি শিখিয়েছে তোমাদের ম্যাডাম হোক বা সদ্য শিক্ষক মন্ডলী হোক, ঠিক আছে? তোমরা সেভাবে সুন্দরভাবে গুছায়, একটু বিনয়ের সাথে সুন্দরভাবে, সুন্দর অ্যাপ্রোচিং এ, তাই না? সুন্দর অ্যাপ্রোচিং এ দাঁড়িয়ে কথা বলবা। একজন জিজ্ঞেস করলে একজন দাঁড়িয়ে, সবার মধ্যে থেকে একজন দাঁড়িয়ে কথা বলবা। ছেলেদের কাছে জিজ্ঞেস করবে বা মেয়েদের কাছে জিজ্ঞেস করতে পারে, মেয়েদের মধ্যে থেকেও একজন এরকম সুন্দরভাবে, সুন্দর অ্যাপ্রোচিং এ বিনয়ীভাবে স্যারের কাছে বলবো। তোমরা সবচেয়ে বড় কথা হলো ফ্রাঙ্কলি বলো যে স্যার আমরা এই উদ্দেশ্যে আসছি, এই উদ্দেশ্যে শিখতে চাই এবং এটি শিখতে পারছি এবং ভবিষ্যতে আশা করছি। আমরা সবেমাত্র শুরু করলাম, যদি 5 মাস বা 6 মাস, যখন আমাদের এই ট্রেনিং এর যে যে ডিউরেশন আছে 6 মাস, এই সময়টা পার করলে আমরা শিখতে পারবো, আমরা আশা রাখি, আমরা প্রত্যাশা করি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে, খুলনা জেলা কার্যালয় থেকে আমরা এইটা শিখে যেতে পারবো। এবং তোমাদের ম্যাডামকে দেখে আমার খুব ভালো লাগলো। ম্যাডাম অত্যন্ত স্মার্ট, চটপট, এবং আমার মনে হয় যে ম্যাডাম অত্যন্ত নলেজেবল পার্সন, তাই না? নাকি কখন আসছেন আপনি? আসছেন কখন? আমি এসেছি স্যার আজকে কি প্রথম? আচ্ছা, আপনি ক্লাস আরো ক্লাস নেবে আরো নাকি? জি ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, গুড। আপনি ক্লাস নেবেন, সুন্দরভাবে শিখাবেন এদেরকে, এটাই আপনার প্রতি আমার অনুরোধ রইল। হ্যাঁ অবশ্যই স্যার। অনুরোধ রইল, যারা যারা এরা আসছে, অনেক কষ্ট করে আসছে, অনেক সময় হ্যাঁ অবশ্যই স্যার। 6টি মাস এখানে স্যার পার আমি মনে করি করতে, জ্ঞান দিলে জ্ঞান পাবে, রাইট? জ্ঞান কখনো কমে না। রাইট, এই একটি জিনিসই আছে, তুমি প্রশিক্ষণ নিয়ে যারা শিখতে পারবা, তুমি যখন অন্য কাউকে শেখাবা, এবং মেয়েদেরকে বলি এই গুড বেভারেজ মেনলি তোমরা ঘরে বসে তোমরা এই করবা বেশি, তাই না? এবং তোমরা একটি জিনিস যখন তৈরি করবা, তোমরা যখন আর একজনকে শেখাবা, তারও জ্ঞান সমৃদ্ধ হবে, কিন্তু তোমাদেরটা কমবে না। কমবে? তুমি যেটা শিখে অন্যকে শেখাবা, তোমারটা কি কমবে? তোমার জ্ঞানের পরিধি বা তোমার যে জ্ঞানের যে বিস্তৃত জ্ঞান হবে, প্রশিক্ষণলব্ধ জ্ঞান হবে, এর দিক কমবে একটু, বরঞ্চ আরেকজন উপকৃত হবে, আরেকজন লাভ হবে। এটা তো একটা সফটওয়্যার। যাই হোক, অল্পের মধ্যে বলি, আর সময় নেই। আমি আসবো, প্রায় আসবো, আমি দেখবো তোমাদের উপস্থিতির হার এবং ক্লাস কেমন হচ্ছে, কি শিখতে পারতেছো। এটা হলো আমার দায়িত্ব, কর্তব্য, শুধু দায়িত্ব, কর্তব্য আমার তদারকি করা। আমি আসবো বলে কই, আজকে তো বলে আসছি আপনি যে অতিরিক্ত সচিব স্যার আসবে, তোমরা এইভাবে কথা বলো। আমি যে কোনো সময় আমি হঠাৎ করে চলে আসবো,
দেখবো, অত কিছুক্ষণ বসেও থাকবো। মানে তোমাদের যে অভিজ্ঞ প্রশিক্ষক মন্ডলী রয়েছেন, ম্যাডাম আসুক, স্যার আসুক, যে আসুক, তারা কি ক্লাস নিচ্ছেন বা তোমরা কতটুকু আত্মস্থ করতে পেরেছো, কতটুকু পারতেছো, কতটুকু শিখতে পারছো, এটুকু আমি দেখবো নিজে। এবং আমি আসবো এবং তোমাদের উপস্থিতির হার আমি দেখবো কতজন আছে। আজকে ক্লাসে কয়জন আছে? 24। আর 6 জন কই? একজনের বয়স তো করছে, একজন ঢাকায় গেছে। আচ্ছা, আর 4 জন। আমি চাই উপস্থিতির হার শতভাগ থাকুক। ক্লিয়ার? শুধু চাই না, এটা আমার প্রত্যাশাটা এটা তোমাদের কাছে অনুরোধ। ওই দিনও বলছিলাম, আজকেও বলি, ঠিক আছে? সবাই প্রতিদিন আসবে, হ্যাঁ? সবাই ভালো থাকো। যেভাবে বলছি, স্যার যখন আসবে স্যারের সাথে এভাবে সুন্দরভাবে কথা বলবো, হ্যাঁ? সবাই ভালো থাকো। ম্যাডাম, থ্যাংক ইউ। চাকরিতে ম্যাডাম আসলেন না?